গুড ইভিনিং স্টুডেন্টস। আগের দিন তোমরা সমুদ্রবক্ষের বিস্তার কি জেনেছো আর মূল বিষয়বস্তুগুলোও জেনেছো। আজকে আমরা পড়ব সমুদ্রতল বিস্তৃতির সপক্ষে কিছু প্রমাণ, যে প্রমাণগুলি থেকে বোঝা যায় যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটেছে। তো এক এক করে প্রমাণগুলো আমি বোর্ডে লিখবো এবং তোমাদেরকে বোঝাবো। শুরু করি। এক নম্বর, সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। দুই নম্বর, পিলেজিক সঞ্চয়। তিন নম্বর, শৈলশিরার উভয় দিকে একই ধরনের শিলার অবস্থান। চার নম্বর, আগ্নেয় শিলার বয়স। পাঁচ নম্বর, মহাসাগরের উভয় দিকে উপকূল ও মহীঢালের আকৃতি। ছয় নম্বর, গায়টের অবস্থান। GUYOT, গায়ট। প্রথমে কি রয়েছে? সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। প্রথমে অবক্ষেপ কি সেটা জানতে হবে। অবক্ষেপ হলো জলের মধ্যে যে পার্টিকেলস গুলো দ্রবীভূত হয় না এবং দ্রবীভূত না হয়ে জলের তলায় সঞ্চিত হয় তাকে অবক্ষেপ বলে। যেরকম পলি সঞ্চয়টাও হচ্ছে এক প্রকার অবক্ষেপ। পলি সঞ্চয়কেও অবক্ষেপ বলা হয়। ঠিক আছে? তো কি বলছে? সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। এটা মনে করো ভূভাগ এবং এটা হচ্ছে মহাসমুদ্র। ঠিক আছে? মানে ধরো জলভাগ। তো অবক্ষেপের পরিমাণ বেশি নয়। ঠিক আছে? আচ্ছা, এই স্থলভাগ থেকেও অবক্ষেপের সঞ্চয় হতে পারে, আর এই জলভাগের মধ্যে যে প্রাণী উদ্ভিদ রয়েছে তাদের মাধ্যমেও বা তাদের থেকেও অবক্ষেপ হতে পারে। তো এখানে কি বলছে? এখানে বলছে যে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় দিকে যত যাওয়া যায় তত দেখা যাচ্ছে যে অবক্ষেপের পরিমাণ বেশি। উভয় দিকে যত যাওয়া যাচ্ছে তত অবক্ষেপের পরিমাণ বেশি এবং এই সমুদ্রের মধ্যে অবক্ষেপের পরিমাণ খুবই কম বা নেই বললেই চলে। তাহলে কি দেখা গেল? তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে
উভয় দিকে যতদূর যাওয়া যায় দেখা যায় অবক্ষেপের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং সমুদ্রের মধ্যে তুলনামূলকভাবে অবক্ষেপের পরিমাণ খুবই কম এবং নেই বললেও চলে। ঠিক আছে, তাহলে এর থেকে একটা কি প্রমাণ পাওয়া যাচ্ছে? এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে, সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। আবার এই যে সামুদ্রিক শৈলশিরা থেকে যত উভয় দিকে যাওয়া যায় বলছে যে অবক্ষেপের গভীরতা বেশি। এই অবক্ষেপের মধ্যে আবার স্তর দেখা যায় যে মনে করো এটা অবক্ষেপ, ঠিক আছে, অবক্ষেপের যত গভীরে যাওয়া যায় তত দেখা যায় যে সেগুলি পুরাতন এবং ওপরের দিকের অবক্ষেপগুলি তুলনামূলকভাবে নতুন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এর থেকে বোঝা যায় যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। তাহলে সামুদ্রিক অবক্ষেপের গভীরতাতে তিনটি পয়েন্ট আছে। কি কি? প্রথম পয়েন্টটা হচ্ছে সমুদ্রতলে অবক্ষেপের পরিমাণ খুবই কম বা নেই বললেই চলে এবং সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় দিকে যত দূর যাওয়া যায়, উভয় দিকে হচ্ছে দুই উপকূলের দিকে বা দুই মহাদেশের দিকে, দুই দিকে যত দূর যাওয়া যায় দেখা যায় যে অবক্ষেপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং থার্ড হচ্ছে কি, সেই যে অবক্ষেপের পরিমাণ দেখা যায় অবক্ষেপের নিচের স্তর ওপরের স্তর থেকে বেশি পুরনো, মানে ওপরের স্তরটি নতুন, অবক্ষেপের ওপরের স্তরটি নতুন এবং অবক্ষেপের নিচের স্তরটি হচ্ছে তুলনামূলকভাবে পুরাতন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রমাণটা কি পেলাম? সামুদ্রিক অবক্ষেপের গভীরতা। ঠিক আছে, তারপরে বলছে পিলেজিক সঞ্চয়। পিলেজিক সঞ্চয়, পিলেজিক সঞ্চয় কি? এই যে সঞ্চয় বলছে, সঞ্চয় কথাটা মানে কি? জমছে বা সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, পিলেজিক ভার্ব, পিলেজিক উজ, হ্রস্ব বর্গের জ। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সামুদ্রিক শৈলশিরার নিকটবর্তী অঞ্চলে এই পিলেজিক উজের পরিমাণ নেই, একদম নেই বললেই চলে। ঠিক আছে, এবং সেখান থেকে যত দূরবর্তী স্থানে যাওয়া যায় তত পিলেজিক উজের সঞ্চয় বেশি। ঠিক আছে, পিলেজিক উজের সঞ্চয় বেশি। আর শৈলশিরার নিকটবর্তী অঞ্চলে পিলেজিক উজের সঞ্চয় নেই। তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে? কেমন ভাবে আমরা বিস্তৃতির সপক্ষে যুক্তি পাচ্ছি? মানে কি, যখন নতুন ভূভাগ তৈরি হচ্ছে, নতুন ভূভাগ মানে ধরো সামুদ্রিক শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা, যখন এই সামুদ্রিক শৈলশিরাগুলি সৃষ্টি হচ্ছে, আগের ভূভাগ কি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তার জন্য বলছে যে এই নতুন যে সামুদ্রিক শৈলশিরা সেখানে এই পিলেজিক উজের সঞ্চয় নেই এবং যেগুলো তুলনামূলকভাবে পুরনো এবং দূরে চলে গেছে। ঠিক আছে, মানে যে সামুদ্রিক শৈলশিরা বা ভূভাগ যেটা আস্তে আস্তে দূরে চলে গেছে সেখানে পিলেজিক উজের সঞ্চয়ের প্রমাণ পাওয়া গেছে, মানে পিলেজিক উজের সঞ্চয় অধিক পরিমাণে রয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে। ঠিক আছে, 2 নম্বর হলো। এবার আমি বলি পিলেজিক উজ। পিলেজিক উজটা কি? এটাও কিন্তু এক ধরনের অবক্ষেপ। সমুদ্র তলদেশে যে আণুবীক্ষণিক জীব রয়েছে বা আণুবীক্ষণিক উদ্ভিদ রয়েছে যাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই একমাত্র দেখা যায়, তাদের মৃত্যুর পর তাদের যে দেহাবশেষগুলো সেগুলো জমে বা সঞ্চিত হয়ে এক প্রকার পদার্থ সৃষ্টি হয়। যে লেয়ারটা সৃষ্টি হয় বা যে জিনিসটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় পিলেজিক উজ। ঠিক আছে, তাহলে পিলেজিক উজও কিন্তু এক প্রকার অবক্ষেপ বা সমুদ্রতলের সঞ্চয়।
2 নম্বর হলো আমাদের 3 নম্বরে কি রয়েছে, শৈলশিলার উভয় দিকে একই ধরনের শিলার অবস্থান। মানে দেখা যাচ্ছে ধরো এটা একটা শৈলশিলা, মধ্য সামুদ্রিক বা সামুদ্রিক শৈলশিলা, ঠিক আছে। এইবার এই শৈলশিলা থেকে সমান দূরত্বে যত দূরই যাওয়া যায়, ধরো এই শৈলশিলা থেকে দুদিকে গড়ে 30 কিলোমিটার করে যাওয়া হলো, এদিকে 30 কিমি এবং এদিকে 30 কিমি। দেখা গেছে দুদিকেই 30 কিলোমিটার গিয়ে যে পয়েন্টটাতে পৌঁছাচ্ছে, সেই পয়েন্টে যে শিলা সে তাদের ধরন একই। বোঝা গেল? দুদিকে সমান দূরত্বে যে পয়েন্টে গিয়ে পৌঁছানো হচ্ছে, সেখানে যে শিলা রয়েছে দুই দিকের শিলায় কিন্তু একই রকম বা তাদের ধরন কিন্তু একই রকম। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে কোনো এক সময় ওই দুটো যে ভূখণ্ড দুদিকে সরে গেছে, সেটা কোনো এক সময় এক জায়গায় ছিল এবং সময়ের সাথে সাথে কালক্রমে আস্তে আস্তে সেটা দুদিকে সরে গেছে এবং দুদিকে অনেকটা দূরেই সরে গেছে। তাহলে তার থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে। হলো, এটা একটু মুছে দিই। আচ্ছা, নেক্সট রয়েছে আগ্নেয় শিলার বয়স। আগ্নেয় শিলার বয়স এটা কিভাবে প্রমাণ করছে? ধরো এটা হচ্ছে নতুন নতুন শৈলশিলা, এটা হচ্ছে নতুন উত্থিত হয়েছে শৈলশিলা, আর এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। আর এই দুদিকে এগুলো হচ্ছে ছোট ছোট শৈলশিলা, ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে যে এই শৈলশিলা থেকে দুদিকে যত দূরই যাওয়া যায় না কেন, এই দুদিকের যে শৈলশিলাগুলো ক্রমশ পুরাতন মানে এই শৈলশিলার নিকটবর্তী যে শৈলশিলাগুলো রয়েছে সেগুলো নতুন, এবং যত দূরে যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে সেই শৈলশিলাগুলি ক্রমশ পুরনো। তাহলে সেখান থেকে কি প্রমাণ হচ্ছে যে যত দূরে রয়েছে তত পুরনো শৈলশিলা, মানে কি এখান থেকে নতুন শৈলশিলা তৈরি হচ্ছে এবং পুরনোগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং তার ফলে এটা প্রমাণ হচ্ছে যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে বলে এই নতুন শৈলশিরা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, এবং সেই যে গ্যাপটা তৈরি হচ্ছে সেখানে আবার একটা নতুন শৈলশিলা তৈরি হচ্ছে। তো এইভাবে প্রথম নতুন শৈলশিলাটা সেটা একসময় পুরনো হচ্ছে, আবার সেই গ্যাপ জায়গাতে আবার নতুন শৈলশিলা তৈরি হচ্ছে, এইভাবে আস্তে 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 সমুদ্রবক্ষের বিস্তার ঘটছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন অবধি আমরা 4টে পয়েন্ট দেখলাম। 4টে পয়েন্ট কি কি? সামুদ্রিক অবক্ষেপের গভীরতা, পিলেজিক সঞ্চয়, শৈলশিলার উভয় দিকে একই ধরনের শিলার অবস্থান, আগ্নেয় শিলার বয়স। বাকি দুটোর 5 নম্বর হচ্ছে মহাসাগরের উভয় দিকে উপকূল ও মহীঢালের আকৃতি। আমি এর আগের পড়াতে কিন্তু একবার বলেছিলাম যে সমুদ্রের দুপাশের উপকূল দেখলে কিন্তু মনে হয় যেন দুটো কোনো এক সময় একসাথেই জোড়া লাগানো ছিল। মানে একটা কোনো কাগজকে যদি মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয় তাহলে কেমন লাগবে দেখতে, এবং সেটা যদি পরে আবার সেই যে জায়গা দিয়ে ছিঁড়ে গেছে সেই জায়গায় বরাবর যদি জোড়া লাগানো হয়, সেইটা যেমন হয় অবস্থাটা, এখানেও কিন্তু অবস্থাটা সেরকম হয়। যেরকম ধরো আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, এটা কোনো এক সময়
এক জায়গায় ছিল, একসাথে ছিল, এবং সমুদ্রবক্ষের বিস্তার ঘটেছে বা প্লেট টেকটনিক অ্যাক্টিভিটিস হয়েছে বলে এই দুটো মহাদেশ আস্তে আস্তে দূর থেকে দূরে সরে যায়। ঠিক আছে, এবার এই দুটো মহাদেশের দুপাশের উপকূল উপকূল দুটো দেখলে মনে হবে একদম একসাথে জোড়া লাগানো ছিল। ধরো যদি কোনো এপাশের উপকূলটা এরকম বেঁকানো থাকে, তাহলে এপাশের উপকূলটা এরকম থাকবে। ঠিক আছে, তার মানে কি, যে এই যে গ্যাপগুলোতে যদি ঢুকিয়ে দেওয়া হয়, প্রেস করা হয়, তাহলে দেখা যাবে যে দুটো কিন্তু একসাথে জোড়া লেগে গেছে। তাহলে এই কি উপকূল ভাগ বা উপকূলের থেকেই তো মহীঢালের সৃষ্টি হচ্ছে সমুদ্রবক্ষের মধ্যে। তো সেরকমই উপকূল ও মহীঢালের আকৃতি দেখে বোঝা যায় যে কোনো এক সময় এগুলো একসাথে ছিল, সমুদ্রবক্ষের বিস্তারের সাথে সাথে এই দুটো আলাদা হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল। এবার বলছে গায়টের অবস্থান। গায়ট কি? সেটা, গায়ট হচ্ছে সামুদ্রিক শৈলশিরা। ঠিক আছে, সমুদ্র তলের নিচে লাভা নির্গত হয়ে জমে যে আগ্নেয়গিরি সৃষ্টি হয়, যে যে গায়ট হলো সমুদ্র জলতলের নিচে অবস্থিত আগ্নেয় পর্বত। সমুদ্রের জলতলে যখন লাভা নির্গত হয়, সেই লাভাগুলি জমে জমে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়, একে বলা হচ্ছে গায়ট। এই গায়টগুলি আগ্নেয় পর্বত সৃষ্টি হওয়ার পরেও এগুলো আবার সমুদ্রের যে জলের সমুদ্রের ঢেউতে বা সমুদ্রের জলের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে এই গায়েটগুলি সমুদ্র জলতরঙ্গের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, বা মানে একেবারে সমতল নয়, কিন্তু যে উচ্চতা নিয়ে গঠিত হয়েছিল সেই উচ্চতা ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল, মানে সমতল বা প্রায় সমতল ভূভাগে পরিণত হয়, তাকে বলা হচ্ছে গায়ট। আমি একটু ডায়াগ্রাম করে বলে দিই, তাহলে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে সমুদ্র জলতলের একটা আগ্নেয় পর্বত। ঠিক আছে, এবার এই যে সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের ঢেউয়ের কার্যের ফলে সমুদ্রের ঢেউয়ে তো অনেক ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক ভূমিরূপ সৃষ্টি হয়। তো সেরকমই এই সমুদ্রের ঢেউয়ের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, সমতল বা প্রায় সমতল এক প্রকার ভূমিভাগের সৃষ্টি হয়। সবটাই কিন্তু সমুদ্র জলতলে, সমুদ্রের জলের নিচে। তো এই ভূমিভাগ যখন সৃষ্টি হয়, এটাকে তখন বলা হচ্ছে গায়ট। ঠিক আছে, তো এই গায়টের অস্তিত্ব তো রয়েছে। এবার এর সপক্ষে প্রমাণে আমরা গায়টের কথা কেন বলছি, এই কারণে বলা হয়েছিল কি, এই সামুদ্রিক ভূত্বক, সামুদ্রিক ভূত্বক এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, এই সামুদ্রিক ভূত্বক বলা হয়েছিল যে মহাসাগরীয় ভূত্বকের নিচে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে এই গায়েটগুলি, এই গায়েটগুলিও
এই সামুদ্রিক খাতের কাছে অনেক গভীরে অবস্থান করছে। মানে কি, এই সামুদ্রিক ভূত্বকের ওপরেই তো গায়েটগুলো অবস্থান করছে, ঠিক আছে? তার মানে কি, যদি গায়েটগুলো আমরা ধরেই নিই যে এই সমুদ্রের ঢেউয়ের ক্ষয়কার্যের ফলে এটা প্রায় সমতল বা সমতল ভূভাগে তৈরি হচ্ছে, তাহলে এটা কি, এটা সামুদ্রিক ভূত্বকের ওপরে একই লেভেলে মোটামুটি থাকার কথা। কিন্তু দেখা গেছে সেটা থাকছে না, সেটা আস্তে আস্তে যে সামুদ্রিক খাত তৈরি হয়েছে, সেই খাতের কাছে যে গায়েটগুলো রয়েছে সেগুলো অনেক বেশি গভীর। মানে সামুদ্রিক ভূত্বকের কাছে যে গায়েটগুলো রয়েছে সেইগুলোর সাথে সামুদ্রিক খাতের কাছে যে গায়েটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি ডিপ, অনেক বেশি গভীরে রয়েছে, মানে তারা কিন্তু একই লেভেলে নেই। তার থেকে কি প্রমাণিত হচ্ছে যে এই সামুদ্রিক ভূত্বকটা আস্তে আস্তে বিস্তারিত হচ্ছে, আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, এবং এই সামুদ্রিক খাতের কাছে সেটা আবার তলায় ঢুকে যাচ্ছে এবং অনেক বেশি তাপে সেগুলি আবার গলিত বা গলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি আমরা গায়েটের অবস্থান দিয়েও সমুদ্র বিস্তৃতির বা সমুদ্রবক্ষের বিস্তৃতির একটা প্রমাণ পেলাম, ঠিক আছে? নেক্সট আরো 6টা প্রমাণ রয়েছে, সেটা আমরা